সন্দেশখালীর দিকে এবার নজর রাখবো। সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালের উন্নয়ন আর এই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছর 30শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে। জনকল্যাণমূলক কর্মসূচি ছিল তার। গ্রামীণ হাসপাতালের উন্নয়ন নিয়ে সেদিন কি বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। আর শুধু প্রতিশ্রুতি নয়, হলো এবার বাস্তবায়ন। 30 বেড থেকে বেড়ে 60 বেড করা হচ্ছে গ্রামীণ হাসপাতাল। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এর সঙ্গে 8 কোটি টাকা দেওয়া হয়েছে এবং পরিকাঠামোর কাজ দেখার জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত ধরনের নির্দেশও দেওয়া হয়েছে। দ্বীপাঞ্চলের মানুষজন এটা সুবিধাই হবে, তার কারণ খুব ক্রিটিক্যাল যারা পেশেন্ট থাকেন তাদেরকে দূর যেতে হতো এবং হাসপাতালের বিশেষজ্ঞ আবির, তোমার ভয়েস ব্রেক করছে। আবির, না, আবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 8 কোটি টাকা খরচ হচ্ছে এই প্রতিশ্রুতির বাস্তবায়নে এবং সন্দেশখালীর সাধারণ মানুষ তারা খুশি, কারণ এই গ্রামীণ হাসপাতাল এবার 30 বেডের আর নয়, হচ্ছে 60 বেডের। ওই জায়গায় 30 বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে 60 বেড, সেটা দিদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি। 8 কোটি টাকা তিনি দিয়েছেন। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে এবং পরিকাঠামো কিছু পরিবর্তন। এটা নিয়ে সন্দেশখালীর মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম। পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে। না, দিদি আমাদের জন্য, মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না, অপারেশন হতো না, কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের এখানে ছিল না, যার জন্য আমাদের খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমরা খুব খুশি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব, তারকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই 30টা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে 8 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। আমাদের সন্দেশখালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না, তিনি কথা দিলে কথা রাখেন। এর আগে আপনাদের ভুয়ো সার্টিফিকেটে ডাক্তারির পড়াশোনার একটা খবর দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, কিন্তু এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা। 45 জনের বিরুদ্ধে অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়, আর ইতিমধ্যেই 16 জনকে চিহ্নিত করা হয়েছে। এই 16 জনের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এবার পিএইচডি এবং আইন নিয়ে পড়াশোনা। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। কেউ পিএইচডি করছেন, কেউ বিএ এলএলবি পড়ছেন। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করেছে। তাদের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, 16 জন পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে পিএইচডি ও বিএ এলএলবির পড়ুয়ারা রয়েছেন। সংশ্লিষ্ট দুটি বিভাগ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে নানা জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে।
ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা, সেটাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডির মতো পাঠ্যক্রমেও এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে, যা অবশ্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অধীনে বিবেচনায় রয়েছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অনেক দিনের আবেগ, উৎকণ্ঠা এবং তারা কি ফিরবেন, ফিরতে কি পারবেন? অবশেষে উত্তর মিলল। পৃথিবীতে সুনিতার বুচ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান মাত্র 8 দিনের জন্য। শেষমেশ 9 মাস পর ঘর বাপসি। 4 নভশ্চরকে নিয়ে ভারতীয় সময় ভোর 3:27 আমেরিকার ফ্লোরিডা উপকূলের কাছে অবতরণ আটলান্টিক স্প্ল্যাশডাউন ক্যাপসুলে। Like we said before, things moving. And there you see it. Deployment of the parachute. PM Pacific time this afternoon, and there we go. We have visual on 4 healthy mates. Continuing to slow the Dragon capsule down. And splashdown. Crew 9 back on Earth. Make its way over to the capsule. These fast boats. SpaceX is go for recovery personnel to approach. Expect personnel along. There it goes. Translation is in progress. And there you have it. The side hatch is open for the first time. We do see Crew 9, some happy waves, smiles all around. There we have it, some waves, some thumbs up and some smiles. সুনিতা উইলিয়ামসরা ফিরলেন। প্রাথমিকভাবে নাসা জানিয়েছে সুস্থ হয়ে আছেন 4 জন, কিন্তু 45 দিন নাসার সেন্টার ফর স্পেস মেডিসিনের পর্যবেক্ষণে থাকবেন তারা। নতুন করে তাদের পৃথিবীতে বাস করা শিখতে হবে, কারণ মহাকাশ শরীর মনে ভাঙন ধরিয়েছে। ছবির মতো স্প্ল্যাশডাউন বলতে যা বোঝায়, একেবারে পারফেক্ট ল্যান্ডিং। উচ্ছ্বাস আছে, খুশি আছে, আবেগ আছে। তবে নভশ্চরদের শরীর মন পারফেক্ট নেই মোটেই। হাঁটতেই সময় লেগে যাবে বেশ কয়েকদিন। মাধ্যাকর্ষণ শক্তিবিহীন দীর্ঘ সময় যাপনে শরীরে দেখা যাবে অনেক সমস্যা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শারীরবৃত্তীয় নানা পরিবর্তন হয়। মহাকাশচারীদের মহাকাশে ভারশূন্য অবস্থায় থাকার ফলে পায়ের পাতা, হাঁটু, ফিমার, স্পাইনের কার্যক্ষমতা কমে যেতে পারে। ইনজিওর্ড মাসেলের মতো পরিস্থিতি হয়। এতে মাসেলের লোড নেওয়ার ক্ষমতা কমে যায়। মাসেল মাসকে রেস্টোর করার জন্য যে সমস্ত এক্সারসাইজেস, এইটা আমাদের একটা 45 ডেজের মোটামুটি 1.5 মাসের একটা প্রোগ্রাম করানো হয়, এবং সেটা পার ডে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এই বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং রিহ্যাবগুলো করানো হয়। তার সঙ্গে বিভিন্ন খাবার দাবার, হাই প্রোটিন খাবার দাবার দিয়ে মাসেল মাসটাকে ডেভেলপ করানো হয়। ঠিক একইভাবে ওখানে ওজনটা নিতে হয় না বলে উড়ে উড়ে বেড়াচ্ছে, তার হাড়গুলো থেকে ক্যালসিয়ামগুলো ডিস্যানালাইজ হয়ে বেরিয়ে চলে যাবে। এই কন্ডিশনটাকে অস্টিওপোরোসিস বলে। হাড়কে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন আছে। গ্যাস্ট্রো সমস্যা হতে পারে,
কোষ্ঠকাঠিন্য হতে পারে, পায়খানা পেচ্ছাপের সময় প্রেসার দিতে সমস্যা হবে, ইউরিনে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে, গল ব্লাডার স্টোন হতে পারে, ইউরিনাল ট্র্যাকে স্টোন বাড়তে পারে। ওখানে গিয়ে হয় কি যে ঠিক মতো স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, পেচ্ছাপ করার যে চাপ দিতে হচ্ছে সেই চাপটা আসছে না। তার কারণ হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তিটা নেই, তো সেখানে একটা কনস্টিপেশন হচ্ছে, সেখানে পাইলস হতে পারে, ফিসার হতে পারে, এই ধরনের বিভিন্ন প্রবলেম আসতে পারে। আবার পেচ্ছাপ ওখানে আটকে যদি যায়, পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয় তাহলে পেচ্ছাপের মধ্যে ইনফেকশন হতে পারে, কিডনির প্রবলেম আসতে পারে। নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। খুব ছোট জায়গায় দীর্ঘদিন ভারবিহীন থাকার ফলে সেন্সর অর্গান অকেজো হয়ে যায়, ডিসওরিয়েন্টেশন তৈরি হয়। এতে দিক নির্ণয়ে সমস্যা হবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। রেডিয়েশন থেকে এই ব্রেনের ভেতরে যেসব আমাদের নার্ভ সেলগুলো আছে তার মধ্যে যে ডিএনএ গুলো আছে সেই ডিএনএ ড্যামেজ হতে পারে, এবং সেই ডিএনএ যখন ড্যামেজ হয় তখন আমাদের কথাবার্তা বলা, চিন্তা ভাবনা করা, তার যে কগনিশন, তার সমস্ত কিছু গন্ডগোল হয়ে যেতে পারে। এইগুলোর জন্য আমাদের বিভিন্ন নিউরো মেডিসিনের বিভিন্ন হেল্প নিতে হয়। চেনা জগৎ থেকে সম্পূর্ণ ডিটাচড হয়ে যাওয়ার ফলে তার মধ্যে একটা ডিপ্রেশন আসতে পারে। সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সাইকিয়াট্রির বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, সেইগুলো দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। স্পেস অ্যাসোসিয়েটেড অকুলার সিনড্রোম হতে পারে, যার ফলে চোখের কার্যকারিতা কমে যাবে, রেটিনায় গঠনগত কিছু পরিবর্তন হতে পারে, চোখ ফুলে যায়, দৃষ্টিশক্তির তারতম্য ঘটে। যখনই ওখানে ওয়েটলেসনেস হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি যে পায়েতে যে আমাদের ফ্লুইডটা বা ব্লাডটা যেভাবে পৌঁছে যায় হার্টের পাম্পের সঙ্গে, পায়ের দিকে না পৌঁছে ফ্লুইডটা হচ্ছে কি উপরের দিকে উঠে আসে। তাতে হয় চোখের ভেতর জল জমে যাওয়া, তাতে ব্রেনের মধ্যে জল জমা, ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশার ওটা বেড়ে যেতে পারে, এবং মুখ চোখগুলো ফুলে যেতে পারে জল জমে যাবে। তার মধ্যে যদি চোখকে ড্যামেজ করে দিয়ে থাকে তাহলে চোখের যা ট্রিটমেন্ট সেটা কিন্তু করতে হবে। ভারশূন্য থাকায় মাসেলের কাজ কমে যাওয়ায় রক্ত প্রবাহও কমে যায়। রেডিয়েশনের প্রভাবে করোনারি হার্ট ডিজিজ হতে পারে। কিন্তু মহাকাশচারীদের এই সমস্যাগুলো সবসময় যে খুব উদ্বেগের তা নয়, আবার একেবারে অগ্রাহ্য করার মতোও নয়। প্রয়োজন নিয়মিত চিকিৎসা। নাসা সেন্টার ফর স্পেস মেডিসিনই এখন সুনিতাদের অস্থায়ী ঠিকানা। সেখানে কোয়ারেন্টিনে রেখে নভশ্চরদের আস্তে আস্তে পৃথিবীর বাসযোগ্য করে তোলা হবে। এই প্রক্রিয়ায় 30 থেকে 45 দিন লেগে যেতে পারে, তারপর ঘরে ফেরা। নিউজ 18 বাংলা। খবরের দিকে নজর রাখবো। স্কুল সংস্কারের টাকা তাও একেবারে পকেটে পুরে নিয়েছেন বাঁকুড়ায় অভিযুক্ত প্রধান শিক্ষক, আর তাকে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। একই রকম অভিযোগ আসানসোলের একটি সরকারি স্কুলে। এখানে দুর্নীতির অভিযোগ টিচার ইনচার্জের বিরুদ্ধে। এখানেও বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। বাঁকুড়ার 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল। মঙ্গলবার দুপুরে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অন্য শিক্ষকদেরও ঘেরাও করা হয়। স্কুলে নতুন ক্লাসরুম তৈরি এবং সংস্কারের জন্য 52 লক্ষ টাকা বরাদ্দ করেছে শিক্ষা দপ্তর। 2019 থেকে ধাপে ধাপে এই 52 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই টাকায় আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আমরা মনে করছি টাকাটা তছরূপ হয়েছে, কারণ উনি ব্যাংকের আপডেট দেখাতে পারেননি, কোনো স্টেটমেন্ট দেখাতে পারেননি। অভিভাবকদের সঙ্গে পড়ুয়ারাও বিক্ষোভ দেখায়। হেডসেট তো বেশিরভাগ দিন আমাদের টিফিনের পরে আসে। বলছে পড়াশোনা কি এবারে হয় না, প্রায় মানে হয় নাই বললেই চলে। এটি উঠার পর থেকে আমাদের টিফিনের পরে একদিনও ক্লাস হয়নি। আমাদের রুমে তো ফ্যানই নাই, আমরা তো বিনা ফ্যান এখন ক্লাস করি। গরমে কষ্ট হয় না? হয়তো, কিন্তু স্যারকে বলেছি, প্রায় স্যারকে বলেছি, কিন্তু কেউ ওটাকে কার্য করে না। তছরূপ কিছুই হয়নি। আমার শারীরিক অসুবিধার জন্য, পারিবারিক সমস্যার জন্য আমি কাজটা করাতে পারিনি। ডিআই সাহেবকে পারমিশন করেছি 3 মাসের জন্য কাজটা কমপ্লিট করতে হবে, এবং আমি টেন্ডারের জন্য কাগজপত্র কাজ জমা দিয়েছি। তবে হ্যাঁ, এটা মানছি যে কাজটা ডিলে হয়েছে আমার ব্যক্তিগত সমস্যার কারণে। অভিভাবকদের দাবি শুধু প্রধান শিক্ষকই নন, শিক্ষা দপ্তরের বরাদ্দ আত্মসাতে জড়িত স্কুল পরিচালন সমিতির সভাপতিও, যিনি বাঁকুড়া 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি।
এই মিটিংটা বানচাল করার জন্য স্কুল সভাপতি সেও চেষ্টা করেছিল, বুদ্ধদেব শর্মা, মোগরা হাই স্কুলের সভাপতি। তিনি কি সংযুক্ত হয়েছেন? হ্যাঁ, তিনিও এর সাথে যুক্ত আছে, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট। তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি, তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। আমরা এনকোয়ারি করছি, যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে ওই টাকা, আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে। টেন্ডার করার জন্য চিঠি করে দিয়েছে 3 মাস আগের থেকে, মিথ্যা খবর। আর যে করছে এটা সম্পূর্ণ বিজেপি চাল করছে, সম্পূর্ণ বিজেপি। আসানসোলের সরকারি স্কুল বাবুতালাব কাজী নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুল, এখানেও অভিভাবকদের বিক্ষোভ। আসানসোলের এই স্কুলে সর্বশিক্ষা অভিযানে টাকা যায় ব্যাংক অ্যাকাউন্টে। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, সেই টাকা আত্মসাৎ করেছেন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরি। এ নিয়ে আসানসোল থানায় অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর। कादरी सर थे, उन्होंने यहाँ पे बहुत सारा पैसा मिड डे मील में घपला किया और ये सब घपला करने के बाद उसके नाम से FIR था और वो एब्सकॉन्डिंग था 2023 सितंबर महीना से। कल से वो ज्वाइन किया है। মঙ্গলবার স্কুলে যোগ দেন অভিযুক্ত শিক্ষক। পরের দিনই কাউন্সিলরের উপস্থিতিতে অভিভাবকদের বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষককে আটকে স্কুলে তালা লাগিয়ে দেন। पर्सनल एग्जाम से छुट्टी पर से गवर्नमेंट का रीज्वाइनिंग लेटर लेकर के आए हैं। अब उसके बाद ही हंगामा कर रही हैं, तो सब हमको समझ में नहीं आ रहा। अभी क्या हुआ था? कुछ नहीं, हम वैसे बैठे हुए ताला बंद कर दिया, हमको नहीं निकले जा रहा, वो अपना जो कर रहा बाहर में, हमको कुछ नहीं मालूम। গার্জেনের তরফ থেকে একটা লিখিত অভিযোগ আমি পেয়েছি এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে এই অভিযোগটি আমি প্লেস করব, আর আশা করি যে সমস্যাটা সমাধান বেরিয়ে যাবে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।